আচ্ছা যে পার্টটা আছে তার নাম হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশনে কি আছে ককরোচের ক্ষেত্রে? ককরোচের, শুধু ককরোচ নয়, যে কোনো ইনসেক্টের রেসপিরেটরি অর্গান কি আছে? ট্রাকিয়া এন্ড স্পাইরাকেল। ট্রাকিয়া এন্ড স্পাইরাকেল, ট্রাকিয়াটা হচ্ছে পাইপলাইনটা, এর একটা পাইপলাইন আছে, এটাকে বলে ট্রাকিয়া, এন্ড ওপেনিংটাকে কি বলা হয়? স্পাইরাকেল। সো ককরোচের ক্ষেত্রে টোটাল সেগমেন্ট কত? টোটাল 13টা সেগমেন্ট আছে। অ্যাবডোমেনে 10টা, আর থোরাক্সে 3টে। 13টা সেগমেন্ট হলেও এদের যে স্পাইরাকেল থাকে, স্পাইরাকেল গুলো মেনলি কোন জায়গায় ওপেন হয়? মেনলি যদি ককরোচ দেখি, এরকম যে ককরোচের একটা স্ক্লেরাইডস রয়েছে, তাই তো? মানে এটা একটা স্ক্লেরাইডস, এটা একটা স্ক্লেরাইডস, এই স্ক্লেরাইডস এর জাংশন গুলো দিয়ে ওপেন কে হয়? স্পাইরাকেল। তো স্পাইরাকেল ইজ দ্য ওপেনিং অফ ট্রাকিয়া। ট্রাকিয়ার যে ওপেনিংটা হচ্ছে স্পাইরাকেল, এই জাংশন গুলো দিয়ে ওপেন হয়। অ্যাবডোমেনে থাকে, এরকম করে অ্যাবডোমেনে থাকে 8, 8 পেয়ার স্পাইরাকেলস, 8 পেয়ার স্পাইরাকেলস। আর থোরাক্সে থাকে 2 পেয়ার স্পাইরাকেলস, থোরাক্সে থাকে 2 পেয়ার। সো টোটাল 10 পেয়ারস অফ স্পাইরাকেলস আছে এপার উপরে, মানে এদিকে একটা এদিকে একটা পেয়ারিং করে আছে। তো টোটাল 10 পেয়ারস অফ স্পাইরাকেল আছে। এই 10 পেয়ারস অফ স্পাইরাকেলে থোরাক্সে কত রয়েছে? 2টো পেয়ার। অ্যাবডোমেনের কত রয়েছে? 8টা পেয়ার। 8 পেয়ার অফ স্পাইরাকেল রয়েছে। এই যে স্পাইরাকেল গুলো ভেতরে, এইটা টিউবটাকে বলে ট্রাকিয়া। এই ট্রাকিয়া আবার ভেতরে ব্রাঞ্চ হয়ে হয় ট্রাকিওস। ভেতরে ব্রাঞ্চটাকে কি বলা হয়? ট্রাকিওস। মানে যদি বাইরে থেকে আমরা দেখি, প্রথমে স্পাইরাকেল, তারপরে ট্রাকিয়া, তারপরে ব্রাঞ্চটাকে বলে ট্রাকিওস। এবার এখানে কি হয়, এই যে স্টারগাম এন্ড স্টারনাম, স্টারনাম মানে ভেন্ট্রাল পার্ট, স্টারগাম হচ্ছে বাইরের পার্ট মানে ডরসাল পার্ট। এইখানে যে মাসলস থাকে তাকে বলা হয় স্টারগো স্টারনাম মাসল। মাসলটার নাম কি? স্টারগো স্টারনাম মাসলস। স্টারগো স্টারনাম মাসলস মানে হচ্ছে এই যে ডরসাল সাইডের মাসলটাকে বলা হয় স্টারগাম মাসল, ভেন্ট্রাল সাইডের মাসলটাকে বলা হয় স্টারনাম মাসলস। এই দুটোকে একসাথে বলা হয় স্টারগো স্টারনাম মাসলস। এই স্টারগো স্টারনাম মাসলস, এই যে ট্রাকিয়া আছে, এই যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়ার দুদিকে রয়েছে এই মাসলস গুলো, এর সাথে কানেক্টেড আছে। মাসলস গুলোর নাম কি? স্টারগো স্টারনাম মাসল। এই স্টারগো স্টারনাম মাসল কি করে, যখন কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করলে ট্রাকিয়ার ভেতরে লুমেনটা কি বড় হয়ে যাবে। লুমেন বড় হয়ে গেলে প্রেসার ফল করবে, প্রেসার ফল করলে এই স্পাইরাকল দিয়ে এয়ার ঢুকে চলে আসবে। আবার এই যখন কন্ট্রাক্ট করে রিল্যাক্স কন্ডিশনে চলে যাবে, লুমেনটা ছোট হয়ে যাবে, লুমেন ছোট হয়ে গেলে হাওয়া বেরিয়ে যাবে, ব্যাস আর কিছু না। তার মানে ডিউ টু কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ স্টারগো স্টারনাম মাসলস, দ্য লুমেন অফ ট্রেকিয়া বিকাম ইনক্রিজ। লুমেন ইনক্রিজ হলে অ্যাজ এ রেজাল্ট দ্য প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার, এয়ার প্রেসারের থেকে ট্রাকিয়ার মধ্যে যে প্রেসারটা সেটাকে ফল করে দেবে। তার জন্য অ্যাটমসফিয়ার থেকে এয়ার ঢুকে যায়। মাথায় ঢুকুন। না, ট্রাকিয়ার চারদিকে যে মাসলস গুলো থাকে সেই মাসলস গুলোর নাম দেওয়া হয়েছে স্টারগো স্টারনাম মাসলস। এইবার এই হচ্ছে ব্যাপার। তার মানে যখনই এ বাইরের দিকে এক্সপ্যান্ড করবে তখন এই লুমেনটা বড় হবে, তখন ভেতর দিকে এয়ার চলে আসবে। এই যখন ভেতরের দিকে ঢুকে যাবে তখন লুমেনটা আবার আগের কন্ডিশনে ফিরে আসবে, এয়ারটা বেরিয়ে যাবে। এইভাবে তারা কি করছে, রিপিটেড কন্ট্রাকশন রিল্যাক্সেশনের থ্রু দিয়ে তারা এয়ার এন্ট্রি হয়, এয়ার এক্সিট হয়। এবার ব্যাপার হচ্ছে এই যে তোর যেটা দেখলি আহ ট্রাকিয়া, ট্রেকিয়া ককরোচের ক্ষেত্রে, ককরোচ নকটার্নাল, দিনের বেলা তারা মেনলি রেস্ট নেয়। কারণ লাইট থাকলে রেস্ট কন্ডিশন, যখন লাইট জ্বলবে তখন তাকে খুব একটা দেখতে পাবে না, রেয়ার কন্ডিশন একটা বেরিয়ে আসে। কিন্তু যখন লাইট অফ হয়ে যাবে ঘুরে বেড়াতে শুরু করে, কারণ তারা নকটার্নাল। তাদের ক্ষেত্রে কি হয়, রেস্টিং কন্ডিশনে এক রকমের ট্রাকিয়ার মধ্যে যে ফ্লুইড থাকে, ট্রাকিয়াল ফ্লুইড, যেটা টিস্যু ফ্লুইড বেসিক্যালি হিমোলিন ঢুকে থাকে, একটা রেস্টিং কন্ডিশনে হয়, একটা যখন সে অ্যাক্টিভ কন্ডিশনে। কিরকম থাকে দেখ, যখন অ্যাক্টিভ কন্ডিশনে আছে, অ্যাক্টিভ কন্ডিশন মানে চলে বেড়াচ্ছে, ফুড কালেকশন করছে, ফ্লাইট করছে, এরকম কন্ডিশনে তার এই যে ট্রেকিউলস এর খুব কম এরিয়া ফিল করে থাকে কি টিস্যু ফ্লুইড। কিন্তু যখন রেস্টিং কন্ডিশনে থাকে তখন তার ম্যাক্সিমাম এরিয়া ফিল করে থাকে টিস্যু।
কারণ সেই সময় তার বেশি এনার্জি দরকার হয় না। আর যেটা মুভমেন্ট খুব কম হচ্ছে, তার জন্য এই ম্যাক্সিমাম এরিয়া কি দিয়ে, টিস্যু ফ্লুইড দিয়ে মানে ফিল হয়ে গেছে। আর যখন অ্যাক্টিভ কন্ডিশনে আছে, মানে ফ্লাইট বা ফুড কালেকশন, সেই সময় খুব কম পোর্শনটা কি দেখতে পাচ্ছি আমরা, টিস্যু দিয়ে ফিল করেছে। এটা মাথায় রাখতে হবে। সো টিস্যু ফ্লুইড মানে এখানে কি হবে, হিমোলিম। সো হিমোলিম এখানে ম্যাক্সিমাম ফিল করে যায় কখন, যখন রেস্টিং কন্ডিশনে থাকে। যখন রেস্টিং কন্ডিশনে থাকে না, অ্যাক্টিভ কন্ডিশনে থাকে, তখন কি দেখতে পাবো, ভেরি লো এরিয়া পোর্শন ফিল করে থাকে, তো টিস্যু ফ্লুইড বা হিমোলিম দিয়ে। মাথায় ঢুকলো? দেখ, the respiratory system consists of network of trachea. Trachea network দিয়ে তৈরি। It opens through 10 pairs of small holes called spiracles. কটা পেয়ার্স রয়েছে? 10 pairs small holes রয়েছে, তাকে বলা হয় spiracles. So on the lateral side of body, lateral side দিয়ে বডি বেরোয়, and thin branching of tubes তাকে ট্রাকিউলস বলা হয়। এর যে থিন ব্রাঞ্চিং গুলো কি বলা হয়, ট্রাকিউলস। তাহলে বাইরে থেকে ওপেনিংটাকে স্পাইরাক্ল, তারপরে ট্রাকিয়া, ট্রাকিয়া যখন থিন ব্রাঞ্চ হয়ে যাচ্ছে ভেতরে গিয়ে, সেটা ট্রাকিউলস বলা হচ্ছে। সেটার কাজ কি, ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম দ্য এয়ার টু দ্য অল পার্টস। ওকে, সো দ্য ওপেনিং অফ স্পাইরাকলস ইজ রেগুলেটেড বাই দ্য স্পিংটার্স। মানে স্পাইরাকলস এর ওপেনিং যদি আমরা দেখি, এই যে স্পাইরাকলস দেখতে পাচ্ছ, এই স্পাইরাকলস এ কি রয়েছে, এইখানে স্পিংটার রয়েছে। স্পিংটার মানে ভালভের মতো স্ট্রাকচার। এই স্পিংটারটা তখনই খোলে যখন এটা কি হয়, ব্রাকিয়াল মাসলটা, যেটা সার্ভোস্টার্নাম মাসলটা কন্ট্রাক্ট হয়ে যায়। যখন লুমেনটা বড় হয়, স্পিংটারটা খুলে যায়, হাওয়া ঢুকে যায়। আবার এটা যখন রিল্যাক্স হয়ে যায়, স্পিংটারটা বন্ধ করে দেয়। কিন্তু এই স্পিংটার আবার কন্ট্রোল হয় কি দিয়ে, এই স্পিংটার কন্ট্রোল হয় স্টার্গোস্টার্নাম মাসল দিয়ে। মাথায় ঢুকলো? স্টার্গোস্টার্নাম মাসল ট্রাকিয়ার বাইরে আছে, স্পিংটারটা আছে ট্রাকিয়ার মধ্যে। স্পিংটার মানে ভালভের মতো এরকম, রাইট? যখন টানছে ভালভটা খুলে যাচ্ছে, যখন ছেড়ে দিচ্ছে ভালভ আটকে যাচ্ছে। ভালভ আটকে গেলে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। সো এখান থেকে কোশ্চেন আসতে পারে। সো এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স প্লেস ট্রাকিওস বাই ডিফিউশন। যেই ঢুকলো এয়ার, এয়ার থেকে অক্সিজেন ডিফিউশন হয়ে ঢুকে পড়বে। ওকে, এক্সক্রিশন আমরা একবার আগে বলে দিয়েছিলাম, আবারও বলে দিচ্ছি। দেখ, এক্সক্রিশন ইজ পারফর্ম বাই দ্য ম্যালপিজিয়ান টিবিউলস। ইজ টিবিউলস লাইন বাই দ্য গ্ল্যান্ডুলার সিলিয়েটেড। এখানে জানতে হবে গ্ল্যান্ডুলার অ্যান্ড সিলিয়েটেড সেল। এপিথেলিয়াল টিস্যু কত ধরনের হয় আমরা জানি, পড়েছি কখনো? এপিথেলিয়াল টিস্যু কি কি হয়? প্রথমে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, কলামনার এপিথেলিয়াল টিস্যু। ওকে, সো কলামনার আবার সিলিয়েটেড হতে পারে, নন সিলিয়েটেড হতে পারে। ওই কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু যেটা, সেটা কিউব লাইক স্ট্রাকচার হয়, সেটা যখন সিক্রিশন মোডে যায়, কলামনার হিসেবেও যেতে পারে, তখন তাকে গ্ল্যান্ডুলার ফর্মও বলা হয়। তো এখানে কোন ধরনের টিস্যু দেখতে পাচ্ছি, দেখ, গ্ল্যান্ডুলার অ্যাজ ওয়েল অ্যাজ সিলিয়েটেড সেলস। তার মানে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু ও থাকে। আর কেন সিক্রিশন করছে, আর সিলিয়েটেড কেন, কারণ ওর মধ্যে লিকুইড। দেখবি যে ট্রাকিয়ার পাইপ, যে পাইপের মধ্যে লিকুইড থাকবে, সেখানে অলওয়েজ কি থাকে, সিলিয়েটেড থাকে। এটা মাথায় রাখবে। স্মল ইন্টেস্টাইনের মধ্যে ফুড মেটেরিয়াল ছিল, ওটা অ্যাবজর্পশনে হেল্প করে, সেখানে ছিল নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল টিস্যু আমাদের মধ্যে। কিন্তু ফেলোপিয়ান টিউবে চলে যায়, ট্রাকের মধ্যে চলে যায়, এগুলোর মধ্যে সব কি আছে, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল টিস্যু। তো এখানেও কিন্তু সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল টিস্যু আর গ্ল্যান্ডুলার টিস্যু দুটোই আছে। ওকে, সো দে অ্যাবজর্ব নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস এন্ড কনভার্ট ইনটু ইউরিক অ্যাসিড। যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট গুলো তৈরি করে, সেটা ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। এই জন্য এই গ্রুপটাকে কি বলা হয়, ইউরিকোটেলিক অর্গানিজম। কারণ ইউরিক অ্যাসিড ইজ লেস টক্সিক দেন দ্য ইউরিয়া and ammonia. So in addition to the fat body, nephrocyte, uricose gland also help in excretion. এগুলো কি, যদি আমরা এক্সক্রিটিভ অর্গানের যদি আমরা এভলিউশন দেখি, প্রথম এক্সক্রিটিভ অর্গান আসা শুরু হয় তোর প্ল্যাটি হেলমিনথিস থেকে। তার আগে এক্সক্রিটিভ অর্গান সেরকম স্পেশালি ছিল না। প্ল্যাটি হেলমিনথিসে ফার্স্ট কে আসে, ফ্লেম সেল। ফ্লেম সেলের পর প্ল্যাটি হেলমিনথিস বা নিমাটোডা।
নিমাটোডার মধ্যে র্যানিট সেল আসে, ফ্লেম সেলস এর পর র্যানিট সেল, তারপর নিমাটোডার পর অ্যানিলিটাতে দেখতে পেলাম নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া শেষ হলো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার পর তিন তিনটে জিনিস দেখতে পেলাম। আর্থ্রোপোডাতে আমরা ম্যালপিজিয়ান টিবিউলস পেলাম, আর্থ্রোপোডাতে আমরা পেলাম কক্সাল গ্ল্যান্ড, আর্থ্রোপোডাতে পেলাম গ্রিন গ্ল্যান্ড। তিন ধরনের আমরা এক্সক্রিটরি অর্গান দেখতে পেলাম। আর্থ্রোপোডার পর মোলাস্কা এলো। মোলাস্কাতে কি, গিলস, টিনিডিয়া, গিলস থাকে, গিলস দিয়ে এক্সক্রিশন করে। মোলাস্কার পর এলো এই কার্ডারমাটা, এখানে আবার এক্সক্রিটরি অর্গান ভ্যানিশ হয়ে গেল। এখানে শুধু এক্সটার্নাল অর্গান, মানে এক্সক্রিটরি অর্গান ভ্যানিশ হয়ে গেল, কিন্তু কারো কারো ক্ষেত্রে স্পেসিফিক একটা অর্গান দেখা গেল, অর্গান বোজানাস দেখা গেল। তারপরে চলে এলো কডেটস। কডেটস থেকে আস্তে আস্তে এবার কিডনি আসা শুরু হলো। প্রথমে হেড কিডনি, মানে ফিশের ক্ষেত্রে মেসোনেফ্রিক, তারপরে মেটা নেফ্রিক, কিডনি কিডনি আসা শুরু হলো। এখন ফাইনালি আমাদের কডেটস এর যে হায়ার গ্রুপ, আমরা আমাদের ম্যামালস এর মধ্যে বিংস এর কিডনি দেখা যাচ্ছে। ঠিক আছে, ফ্রগেও দেখতে পেয়েছিস কিডনি, তো কিডনি আসা শুরু হলো। তো এইভাবে ইভলিউশন হলো। এই ইভলিউশনের কেন বললাম জিনিসটা লক্ষ্য কর। নেফ্রোসাইট, নেফ্রোসাইট, সাইট মানে সেল, নেফ্রনের সেল গুলোকে, নেফ্রন একটা কি টিস্যু, অনেকগুলো সেল দিয়ে নেফ্রন তৈরি হয়। তো সেই নেফ্রোসাইট, সেই নেফ্রনের সেলগুলো অ্যারেঞ্জ করা শুরু করলো। ইউরিকোজ গ্ল্যান্ড, কেন নামটা হলো, ইউরিক অ্যাসিড যেহেতু এরা এক্সক্রিট আউট করতে পারে, তাই গ্ল্যান্ডের নামটা হলো ইউরিকোজ গ্ল্যান্ড। ঠিক আছে, এন্ড ফ্যাট বডি অলসো দেয়ার, ফ্যাট বডি সেটা প্রোটেক্টেড পার্টে হিসেবে হেল্প করে, বুঝেছো? সো ইন অ্যাডিশন টু ফ্যাট বডি, নেফ্রোসাইট এন্ড ইউরিকোজ গ্ল্যান্ড অলসো হেল্প ইন দা এক্সক্রিশন। তার মানে এক্সক্রিশনে যদি বলা হয় কে কে হেল্প করে, চারটে পার্ট আছে যদি বলবো, কি কি? একটা ফ্যাট বডি, নেফ্রোসাইট, ইউরিকোজ গ্ল্যান্ড, ম্যালপিজিয়ান টিবিউল। কিন্তু ম্যালপিজিয়ান টিবিউল হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করে, মোস্ট, যেরকম আমাদের ক্ষেত্রে হিউম্যান বডিতে হচ্ছে কিডনি ইজ দ্য মেন এক্সক্রিটরি অর্গান। কিন্তু কিডনি ছাড়াও আমরা বলি লিভার কে বলি অ্যাক্সেসরি এক্সক্রিটরি অর্গান, স্কিন কে বলি, লাংস কে বলি অ্যাক্সেসরি, সেকেন্ডারি। আর এইগুলো এখানে সেকেন্ডারি রোল প্লে করে। মেন হচ্ছে যদি তোকে জিজ্ঞাসা করা হয় ম্যালপিজিয়ান টিবিউল, হাউ মেনি ম্যালপিজিয়ান টিবিউলস আর দেয়ার, 100 to 150 ম্যালপিজিয়ান টিবিউলস থাকে, যেটা মেনলি এক্সক্রিশন করাতে হেল্প করে। এবার চলে আসবো নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের ডায়াগ্রাম এখানে এঁকেছিলাম কালকেই, এই ডায়াগ্রামটা ড্র করো। কই, আগে বুঝে নে, আঁকতে সুবিধা হবে। দেখ, আগে বুঝে নে। এই ককরোচের দেখ, এটা হচ্ছে হেড রিজিয়ন, উপরটা হচ্ছে হেড, এই তিনটে মিলে থোরাক্স, প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স, তারপরে নিচের গুলো অ্যাবডোমেন। তো এই যে অ্যাবডোমিনাল সেগমেন্টে টোটাল 10 সেগমেন্ট হয়, এই 10টা সেগমেন্টে কিন্তু অ্যাবডোমেনে করানো হয়েছে 1, 2, 3, 4, 5, 6, ছটা এরকম গ্যাংলিয়া রয়েছে। থোরাক্সের মধ্যে দেখ দেয়ার আর 3 গ্যাংলিয়া, দেখতে পাচ্ছিস? সো ইজ গ্যাংলিয়া কানেক্টেড বাই দা, এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় কানেকটিভস। এইগুলো হচ্ছে গ্যাংলিয়া, এইগুলো হচ্ছে গ্যাংলিয়া, ঠিক আছে? এই একটা গ্যাংলিয়া, এই একটা গ্যাংলিয়া, এই একটা গ্যাংলিয়া, এই গ্যাংলিয়া গুলো কানেক্টিভ দিয়ে জয়েন্টেড আছে, পেয়ার, দুটো দুটো করে থাকে, কানেক্টিভ দিয়ে জয়েন্ট আছে। তারপরে অ্যাবডোমিনাল গ্যাংলিয়া কটা রয়েছে? 6টা। আর হেডের কাছে রয়েছে 3 পেয়ার্স অফ গ্যাংলিয়া, অ্যাকচুয়ালি এটা তিনটে নয়, 3 পেয়ার্স, ফিউজড কন্ডিশনে থাকে, বাইরে থেকে তুই বুঝতে পারবি না। যদি আমরা ডাইসেকশন করি দেখতে পাবো একটা তিনটে এরকম বালজিং স্ট্রাকচার, বাট দের ইজ 3 পেয়ার্স অফ গ্যাংলিয়া ফিউজড করে গেছে। এটা হেড রিজিয়ন। থোরাক্সে কটা আছে? 3 গ্যাংলিয়া। 3 গ্যাংলিয়ার মধ্যে প্রোথোরাসিক, মেসোথোরাসিক, মেটাথোরাসিক গ্যাংলিয়া। অ্যাবডোমেনের মধ্যে আছে 6টা গ্যাংলিয়া, মাথায় থাকবে। এবার এটা ড্র করো, 3 পেয়ার। তো দেখো, বলছে নার্ভাস সিস্টেম। আচ্ছা, এই ছবিটা দেখে একটু বুঝে নি আগে। তাহলে ছবিটাতে কি বুঝলাম? ছবিটাতে দেখতে পেলাম যে টোটাল থোরাসিক গ্যাংলিয়া কটা রয়েছে? 3। হেডে কটা গ্যাংলিয়া আছে ফিউজড করে? 3 পেয়ার্স, অ্যাকচুয়ালি ফিউজড হয়ে হেডে রয়েছে। আচ্ছা, আর অ্যাবডোমেনে আছে টোটাল 6 গ্যাংলিয়া। এই 6টা গ্যাংলিয়া এগুলো সব ভেন্ট্রালি প্লেসড, মানে পেটের দিকে রয়েছে। ইজ গ্যাংলিয়া জয়েন্ট বাই দা পেয়ার্ড কানেকটিভ, এক একটা জোড়া করে কানেকটিভ, ছোট 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 সুতোর মতো, দেখতে পাচ্ছ? এটা কানেকটিভ বলা হয়, যে এইটা হচ্ছে কানেকটিভ, হ্যাঁ, এই যে এইটা, এইটা কানেকটিভ, এই কানেকটিভ গুলো জয়েন করেছে।
এই 6 নম্বরটা মাথায় রাখবি, 6 নম্বর যে 6 অ্যাবডোমিনাল গ্যাংলিয়া, এটা মেইনলি তো রিপ্রোডাক্টিভ অর্গান গুলোকে কন্ট্রোল করে। এই যে অ্যানাল স্টাইল, অ্যানাল সার্সি, এদের কাজগুলো বা রিপ্রোডাকশনে যে কপুলেশনের সময় রোল প্লে করা, এই নার্ভাস সিস্টেমের এই পার্টটা এটা কন্ট্রোল করে। ওকে, 6 অ্যাবডোমিনাল গ্যাংলিয়া রিপ্রোডাক্টিভ অর্গান গুলোকে কন্ট্রোল করে। আচ্ছা, কি বলছে দেখা যাক। So the nervous system cockroach consists of series of few segmentally arranged ganglia joined by the paired longitudinal connectives. Paired মানে এক একটা গ্যাংলিয়া আরেকটা গ্যাংলিয়ার সাথে এক জোড়া কানেক্টিভিটি দিয়ে জয়েন থাকে, একটা নয় কিন্তু। অন দ্য ভেন্ট্রাল সাইড, থ্রি গ্যাংলিয়া লাই এট দ্য থোরাসিক। থোরাসিক রিজনে তিনটে গ্যাংলিয়া দেখতে পাচ্ছি, যেটাকে আমরা প্রোথোরাসিক, মেসোথোরাসিক এন্ড মেটাথোরাসিক গ্যাংলিয়া বলি। And six in the abdomen. The nervous system of cockroach is spread throughout the body, and the head holds a bit of nervous system while the rest situated along the ventral body side. হেডের কাছে ছোট্ট একটা পার্ট থাকে, থ্রি পিয়ার্স ফিউজ করে ছোট্ট একটা পার্ট হয়ে গেছে, কিন্তু পুরো বডিতে এইভাবে নার্ভাস সিস্টেম স্প্রেড করে থাকে। এই জন্য হেড রিজিয়নটা বাদ দিয়ে দিলেও এটা ককরোচ 1 উইক পর্যন্ত বেঁচে থাকতে পারে। সে মরে যায় কারণ ডিউ টু দ্য ল্যাক অফ ফুড। ফুড যেহেতু মুখ কেটে দেওয়া হয়েছে, খাবার খেতে পারে না, তো খাবার খায় না বলে মুখ বেঁচে থাকে না, মরে যায়। কিন্তু যদি খাবার, ওই ওদের ফ্যাট গুলোকে, ওরা যে ফ্যাট বডি, ওই ফ্যাট বডি থেকে ফ্যাট নিয়ে যে কটা দিন বেঁচে থাকতে পারে। এবার তুই বলছিলাম না, ওদের তো মানে পেটেতে তো ওই সুপ্রাইসোফেজিয়াল গ্যাংলিয়নটা আছে, তাহলে ওটা পেটে যদি ওদের ব্রেনটা তো কাজ করছে না, তাহলে হবে না আবার থাকলে। কি বললাম, ব্রেনটা না থাকলেও যে পুরো বডিতে গ্যাংলিয়া গুলো কন্ট্রোল করতে পারছে। গ্যাংলিয়া গুলো ইটসেলফ একটা নার্ভাস সিস্টেমের পার্ট। এরকম আমাদের ক্ষেত্রে কি হয়, ব্রেনটাই পুরো কন্ট্রোল করে, স্পাইনাল কর্ড রিফ্লেক্স অ্যাকশন গুলোকে ধরে, প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক কিছু রোল প্লে করায়, সেটা কি স্পাইনাল কর্ড। কিন্তু তোর মেন ডিসিশন মেকিং সেন্টার কোথায়, ব্রেনে আছে, স্পাইনাল কর্ডে ছেড়ে গেল। এই জন্য তোর ব্রেন কোমায় চলে গেলে গল্প শেষ, কিন্তু তোর স্পাইনাল কর্ড খারাপ হয়ে গেলে তুই বেঁচে থাকবি, প্যারালাইজড হয়ে পড়ে থাকবি, কারণ তোর বডি দাঁড়াতে পারবে না, সেই এটা পাবে না। কিন্তু ওদের ক্ষেত্রে কি পুরোটা ইকুয়াল ফাংশন, মানে প্রতিটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা করে গ্যাংলিয়া দেওয়া রয়েছে প্রতিটা জায়গার জন্য। এবার মাথাটা কেটে বাদ দিয়ে দিলে কি হবে, সুপ্রাএসোফেজিয়াল গ্যাংলিয়াটা যখন বাদ হয়ে যাবে, থোরাসিক গ্যাংলিয়া গুলো আছে, অ্যাডরিনাল গ্যাংলিয়া গুলো আছে, সেগুলো কন্ট্রোল করাতে পারবে। কিন্তু যেহেতু ফুড পায় না, ফ্যাট বডি গুলো দিয়ে যতটুকু সম্ভব অ্যাবজর্ব করিয়ে ওরা এনার্জি নিয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু তারপরে যেহেতু ফুড সোর্স থাকে না, মরে যায়। বুঝতে বুঝেছিস? ককরোচ যে আমরা যে মারি, ককরোচ স্প্রে দিই, ককরোচকে মেরে ফেলি কারণ ককরোচ পেস্ট, প্রচুর ক্ষতিকর। তো স্প্রে দিয়ে দিলে কি হয়, যে স্পাইরাকেল গুলো আছে, স্পাইরাকেল গুলো দিয়ে ঢুকে যায়, তখন দেখবি ককরোচ উল্টে পড়ে ঠ্যাং উপর দিকে নাড়াতে নাড়তে শুরু করে, কারণ ওর মোবিলিটি হারিয়ে যাবে অক্সিজেনের অভাবে। তো দেখো, so now understand that if head of cockroach is cut off, it will still live, মানে live for long as 1 week, এক সপ্তাহ বাঁচতে পারে। In the head region, the brain is represented by supraesophageal ganglia. Supraesophageal কেন? আর নিচে আছে ইসোফেগাস, তার জন্য তার উপরে থাকে বলে নামটা হচ্ছে supraesophageal ganglia. Which supplies the nerves to the antenna and compound eye. যেটা নার্ভ ইম্পালস কাকে দিচ্ছে, অ্যান্টেনাকে আর কম্পাউন্ড আইকে দিচ্ছে। In cockroach, the sense organ are antennas, eyes and maxillary pulse, labial pulse and anal surface. ঠিক আছে, এগুলো হচ্ছে সেন্সরি অর্গান। লেবিয়াল পালস মানে কোনটা, লেবিয়াম যেখানে থাকে, ল্যাব্রাম যেখানে থাকে, লিপ যেখানে আছে। So compound eyes are situated at the dorsal surface of head. হেডের কাছে কি আছে, কম্পাউন্ড আই রয়েছে। ইজ কম্পাউন্ড আই এর মধ্যে কটা ওমাটিডিয়া থাকে, ওমাটিডিয়াম হচ্ছে সিঙ্গুলার, ওমাটিডিয়া থাকে 2000, মাথায় থাকবে কনসিস্ট অ্যাবাউট 2000 হেক্সাগোনাল ওমাটিডিয়া। এই জন্য এরা কি করে, মোজাইক ভিশন শো করতে পারে। With the help of several hematidia, cockroach can receive the signals and receives several images of an object. This kind of vision is known as the mosaic vision. More sensitivity but less resolution. মানে বুঝতে পারবে কেউ একটা দাঁড়িয়েছে, সেন্সিটিভিটি প্রচুর, কুইক ধরতে পারবে, কিন্তু রেজলিউশন বেশি নেই, কারণ ক্লিয়ার ভিশন করতে পারছে না। মেইন কমন ইন ডিউরিং নাইট, তারা নকটার্নাল ভিশনই করে, রাত্রিবেলার ভিশনটা মেইনলি করে। এইটুকু গেল তোর নার্ভাস সিস্টেম। তার নার্ভাস সিস্টেম কোথায় রয়েছে যদি জিজ্ঞাসা করা হয়, ছোট ছোট কোশ্চেন, ভেন্ট্রালি প্লেসড। নার্ভাস সিস্টেমে কটা গ্যাংলিয়া আছে টোটাল, 9। আর সুপ্রাএসোফেজিয়াল গ্যাংলিয়া নিয়ে 10টা যদি বলা হচ্ছে, কিন্তু হেড রিজিয়নে সুপ্রাএসোফেজিয়াল গ্যাংলিয়া তিনটে পেয়ার ফিউজড করে আছে অ্যাকচুয়ালি, দেখ বাইরে থেকে দেখবি একটাই আছে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ গ্যাংলিয়ন 10।
হ্যাঁ, এবার যদি বলা হয় যে গ্যাংলিয়া গুলো আরেকটা গ্যাংলিয়ার সাথে কানেক্টেড থাকে কি দিয়ে, পেয়ার অফ কানেক্টিভ রয়েছে। আচ্ছা, তার মানে অ্যাবডোমেনে 6টা, থোরাক্সে 3। আচ্ছা, এই গ্যাংলিয়া গুলো তোমার পুরো বডি পার্টস, ডিফারেন্ট পার্টস গুলো কন্ট্রোল করে। থ্রু আউট বডি স্প্রেড থাকার জন্য হেড কেটে দিলেও বেঁচে থাকতে পারে। আচ্ছা, একটা জিনিস এখানে নোট করে রাখবে, এই হেড রিজিয়নে নার্ভাস সিস্টেমের কাছে একটা হরমোন রিলিজ করতে পারে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে আর কি, যার নাম হচ্ছে এক্সাইটন। এই এক্সাইটেশনটা কি করে, মোল্টিং এ হেল্প করে, মানে মেটামরফোসিস হেল্প করে। এক্সাইটেশন একটা হরমোন, যেটা সিক্রেটেড হয় ব্রেনের পার্ট থেকে। ব্রেনে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, কর্পোরা কার্ডিয়াকা, কর্পোরা অ্যালাটা বলে, দরকার নেই, জাস্ট মাথায় রাখ। শুধু এইটুকু মাথায় রাখ, এক্সাইটেশন বলে একটা হরমোন সিক্রেটেড হয় ফ্রম দ্য ব্রেন, যেটা মেটামরফোসিসে হেল্প করে। মেটামরফোসিস, মেটামরফোসিস মানে কি, একটা লাইফ ফর্ম টু অ্যানাদার লাইফ ফর্ম। আচ্ছা, ককরোচের কিন্তু নিউরোমেটাবুলাস, মানে কি, নিমফাল থেকে, নিম স্টেজ থেকে অ্যাডাল্ট স্টেজ, মানে দু রকমের মেটামরফোসিস হয়। কিরকম, মাথায় রাখবি, ধর ক্যাটারপিলার, ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হচ্ছে, তো ক্যাটারপিলারকে দেখে কি বলা যাবে এটা বাটারফ্লাই হবে? তা কেউ জানে না, তাকে বলছি। তুই একটা ক্যাটারপিলার দেখে কি বলো, কারণ কোন রেজেম্বলেন্স নেই। ট্যাডপোল দেখে মনে করতে পারে এটা ফ্রগ হবে, হবে না। বাড়িতে আলু পচে যায় বা কিছু পচে গেলে দেখবি সাদা 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 পোকা ঘুরে বেড়ায়, নিমাটোডের মতো দেখতে পোকাগুলো, ম্যাগট বলা হয়। তো এই ম্যাগটস গুলো থেকে মাছি হয়, মানে সেগুলো লার্ভা ওদের। তো তুই বুঝতে পারবি, তার মানে এইগুলোতে পুরো লাইফ ফর্মটাই একবারে চেঞ্জ। কিন্তু ককরোচের ক্ষেত্রে নিমফাল স্টেজ দেখলে তুই বুঝে যাবি এটা ককরোচেরই বাচ্চা, শুধু উইংসটা নেই। ককরোচের ছোট হয়, সাইজ ছোট হবে, ব্রাউন কালার হবে, সব ঠিক আছে, কিন্তু পাখানাটা নেই, ঘুরে বেড়ায়। তাহলে বুঝে যাবি এটা ককরোচেরই বাচ্চা। কারণ কি, রেজেম্বলেন্স অনেকটা আছে, শুধু উইংসটা নেই। এই জন্য ককরোচের ক্ষেত্রে হচ্ছে পিউরোমেটাবেলাস, আমরা আছে এখানে আছে পুরোমেটাবেলাস। আর ফ্রগের ক্ষেত্রে হচ্ছে হলোমেটাবেলাস। হ্যাঁ, পুরোটা চেঞ্জ হয় বলে হলোমেটাবেলাস আসবে। ককরোচ কতদিন বাঁচে লাইফ? হ্যাঁ, কতদিন বাঁচে? ককরোচ কতদিন বাঁচে, অ্যারাউন্ড, ধরে নে ওদের নিম্পাল স্টেজ 13টা মোল্টিং যায়, তো সেটা করতে ওদের প্রায় মাসখানেক লেগে যায় সময়। ঠিক আছে, এন্ড তারপরেও এক্সটেন্ডেড 7-8 মাস হয়ে যাবে, মানে বছর খানেক হয়ে যাবে। সো ককরোচ আর ডায়াসিয়াস মানে কি, বোথ মেল এন্ড ফিমেল আলাদা হয়। এবার রিপ্রোডাক্টিভ অর্গানে চলে যাব আমরা, এইখানে ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবো। আচ্ছা দেখ, রিপ্রোডাক্টিভ অর্গানে কি দেখতে পাচ্ছি, ককরোচের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ অর্গানের মেইন পার্টটা কি, সেটা হচ্ছে টেস্টিস। এই টেস্টিস কিন্তু কোথায় থাকে, 4 থেকে 6 নম্বর সেগমেন্টে, 4, 5, 6, এই যে তিনটে সেগমেন্টে টেস্টিস। লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেস্টিস থাকবে 4 থেকে 6 নম্বর সেগমেন্ট, ওভারি থাকবে 2 থেকে 6 নম্বর সেগমেন্ট। ওভারি একটু বড় হয় সাইজে, বুঝেছো? ওভারি থাকবে 2 থেকে 6 নম্বর সেগমেন্টে, টেস্টিস থাকবে 4 থেকে 6 নম্বর সেগমেন্ট অফ অ্যাবডোমেন। এইবার এই 4 থেকে 6 নম্বর সেগমেন্টে দেখতে পাচ্ছিস টেস্টিস আছে। এই টেস্টিসের পর টেস্টিসের একটা কানেকশন দেখতে পাচ্ছিস, এই কানেকশনের নাম কি, ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স। সো ভাস ডিফারেন্স হচ্ছে কালেক্টস দ্য স্পার্ম ফ্রম টেস্টিস, টেস্টিস থেকে স্পার্ম কালেক্ট করে। এই স্পার্মটা নিয়ে কোথায় স্টোর করে, এই মাশরুম গ্ল্যান্ড। এই যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে মাশরুম গ্ল্যান্ড বা সেমিনাল ভেসিকল। মাশরুম গ্ল্যান্ড কেন বলে, মাশরুমের মতো দেখতে বলে মাশরুম গ্ল্যান্ড বলা হয়, বা সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকলস এর মধ্যে একটা লং টিউব আছে, একটা শর্ট টিউব আছে। লং টিউবের মধ্যে তারা শেল্টার নেয় আর নারিশমেন্টও পায়, শর্ট টিউব থেকে স্পেসিফিক্যালি কি পাবে, নারিশমেন্ট। কারণ টেম্পোরারি ওখানে থাকবে, শুধু থাকতে দিলে হবে, খেতেও দিতে হবে, না মরে যাবে, তাকে খেতেও দিতে হবে। সো খাবারটাও কে প্রোভাইড করে, এই সেমিনাল ভেসিকল। সো টেম্পোরারি স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রিশন দিচ্ছে। এবার স্পার্ম গুলো তো যেরকম হিউম্যান বডির ক্ষেত্রে স্পার্ম সিমেন দিয়ে আসে, লিকুইড দিয়ে। সিমেন হচ্ছে সেমিনাল প্লাজমা আছে, প্রোস্টেট গ্ল্যান্ডের লিকুইড আছে, সেগুলো দিয়ে তো সিমেন তৈরি হয়। তো এদের ক্ষেত্রে কি সেমিনাল প্লাজমা তো পেলো, মানে সেমিনাল ভেসিকল যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে একটু লিকুইড পাচ্ছে, কিন্তু দ্যাট ইজ নট এনাফ টু রিলিজ দ্য স্পার্ম উইথিন দ্য ফিমেল বডি। তার মানে আরো লিকুইড লাগবে। সেই লিকুইডটা প্রোভাইড করে ব্যাক সাইডে দেখ,
কে? ফেলিক গ্ল্যান্ড। ফেলিক গ্ল্যান্ড ডাম্বল শেপ স্ট্রাকচার। এই ফেলিক গ্ল্যান্ড কি করে? এক ধরনের তোর লিকুইড প্রোভাইড করে, যে লিকুইডটা রিলিজ অফ স্পার্মে হেল্প করে, স্পার্মটা যাতে রিলিজে হেল্প করে। তো স্পার্ম রিলিজে কি হেল্প করবে? ফেলিক গ্ল্যান্ড। ফেলিক গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে কংগ্লোমেরুলার গ্ল্যান্ড। হ্যাঁ, এই যে লিখে দিয়েছি দেখো, কংগ্লোমেরুলার গ্ল্যান্ড এই ফেলিক গ্ল্যান্ডের আরেকটা নাম। এখানে এনসিইআরটি মানে স্ল্যাশ দিয়ে লিখে রাখ, ফেলিক গ্ল্যান্ডের পাশে কংগ্লোমেরুলার গ্ল্যান্ড। সরি। গ্ল্যান্ডের কাজ কি স্যার? রিলিজ দ্য স্পার্ম, স্পার্ম রিলিজ করার জন্য যে লিকুইডটা দরকার হয়, এই লিকুইডটা ফেলিক গ্ল্যান্ড বা কংগ্লোমেরুলার গ্ল্যান্ড রিলিজ দেয়। আর সেমিনাল ভেসিকলস এর পাশে লিখে রাখ মাশরুম গ্ল্যান্ড, মানে এগুলো হচ্ছে আলাদার নেম। ওকে, তো এখানে টেম্পোরারি স্টোর থাকলো, এই দেখ টেম্পোরারি স্টোর থাকলো, এই পথে কি চলে আসছে? এই পথে স্পার্ম চলে আসছে, ইজাকুলেটরি ডাক্ট হয়ে স্পার্ম নামছে। কিন্তু স্পার্ম নামলে স্পার্মটাকে ডেলিভারি করতে হবে কোথায়? ফিমেল বডিতে। ফিমেল বডিতে ডেলিভারি করতে গেলে কি চাই? একটা লিকুইড চাই। কি হয়েছে? কংগ্লোমেরুলার গ্ল্যান্ড, CONGLOBAT, সেটা হচ্ছে ফেলিক গ্ল্যান্ডের আরেকটা নাম। তো পেছন থেকে দেখ, ফেলিক গ্ল্যান্ড থেকে আসছে তো লিকুইডটা, এই লিকুইডটা এখানে মিক্স করে স্পারমাটোফোর্স। স্পারমাটোফোর্স মানে হচ্ছে স্পার্ম গুলো একসঙ্গে বান্ডিল হয়ে যায়, অনেকগুলো স্পার্ম একসঙ্গে নামে, সেই লিকুইডের সঙ্গে মিক্স করে নিচে বেরিয়ে যায়। এইখানে কয়েকটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড আছে, কিরকম আছে দেখ। এই দেখ ফেলোমিয়ার বলে নাম দিয়েছে, দেখেছিস? ফেলোমিয়ার দেখ, এই দিকটা ল্যাটারাল ফেলোমিয়ার, লেফট ফেলোমিয়ার, এইদিকে রাইট ফেলোমিয়ার এন্ড ভেন্ট্রাল ফেলোমিয়ার। মানে দু সাইডে দুটো ফেলোমিয়ার থাকে, একটা লেফট একটা রাইট, আর একটা ভেতরের দিকে থাকে ভেন্ট্রাল ফেলোমিয়ার। এই ফেলোমিয়ার গুলো কি করে? যখন স্পার্ম ইজাকুলেশন হয়, এটা কন্ট্রাকশন করায় যাতে স্পার্মটা বেরিয়ে আসতে পারে, ম্যাক্সিমাম স্পার্ম রিলিজ হতে পারে। কন্ট্রাকশন হলে টিউব গুলো ম্যাক্সিমাম স্পার্ম রিলিজ হতে পারে। তো এগুলো হচ্ছে অ্যাক্সেসরি গ্ল্যান্ড, যেগুলো হেল্প করে স্পার্ম ইজাকুলেশন। মাথায় ঢুকলো? ফেলোমিয়ার। ফেলোমিয়ারের পরে একটা দেখতে ট্রিটিলেটার এন্ড সিউডোপেনিস দেখতে পাচ্ছি। আমরা যেমন দেখেছিলাম ফ্রগে কপুলেটরি প্যাড ছিল। কপুলেটরি প্যাড কি করেছিল? কপুলেটরি প্যাড হচ্ছে ডিউরিং কপুলেশন ফিমেল বডিতে একটা ইন্ডাকশন প্রোভাইড করছিল যাতে দে রিলিজ দা ওভাম। ঠিক তেমন এই ট্রিটিলেটারও কি করে? ফিমেল বডি থেকে সাথে লক করে দিতে হেল্প করে। যখন কপুলেশন হয়, এটা ওই ফিমেল বডির মধ্যে ইনসার্ট করে যায়। কোনটা? ট্রিটিলেটারটা। দেখ বাঁকানো একটা হুকের মতো দেখতে পাচ্ছিস, এটাও যা বডিটাকে হোল্ড করে রাখতে হেল্প করে। অ্যানাল স্টাইল দিয়ে তো বডিটাকে ধরে রাখে, কিন্তু যেটা জেনিটালিয়া, এক্সটার্নাল জেনিটালিয়া এরিয়াটা যাতে এক জায়গায় থাকে, সেটাকে মেনটেন করে কি? টিটিলেটার। টিটিলেটার ভেতরে ঢুকে গিয়ে এটা লক করে রাখে, যাতে স্পার্ম ডেলিভারির সময় ম্যাক্সিমাম স্পার্ম ফিমেল ডেন্টাল পাউচে পৌঁছতে পারে, বাইরে না পড়ে। বুঝেছো? কারণ লিকুইড রিলিজ হয়, কারণ দে হ্যাভ নো ডেলিভারি অর্গান। এরকম হিউম্যান বডির ক্ষেত্রে পেনিস আছে, স্পার্ম ডেলিভারি অর্গান, বা যে কোনো অর্গানিজমের একটা স্পার্ম ডেলিভারি অর্গান, যাদের ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। এদের ফার্টিলাইজেশন ইন্টারনাল, কিন্তু স্পার্ম ডেলিভারি অর্গান স্পেসিফিক নেই। তাই জন্য যাতে দুটো জেন্টাল পাউচ মানে মেল এন্ড ফিমেল যে এক্সটার্নাল জেনিটালিয়া ক্লোজ থাকে, সেটা টিটিলেটর হেল্প করে। আর একটা দেখতে পাচ্ছি সিউডোপেনিস বা ফলস পেনিস। পেনিসের কাজ কি? স্পার্ম ডেলিভারি করা। কিন্তু এখানে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস, এটা কিন্তু স্পার্ম ডেলিভারি করে না, কিন্তু পেনিস লাইক বিহেভ করে। এই জন্য এটাকে বলা হয় সিউডোপেনিস বা ফলস পেনিস। স্পার্ম ডেলিভারি হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে ইজাকুলেটরি ডাক্ট দিয়ে স্পার্ম ডেলিভারি হচ্ছে। কোথায় দুটো ভাই? পেছন দিয়ে তো ইজাকুলেটরি ডাক্ট বাড়ায়নি, পেছন দিয়ে কি এসছে? এটা ফেলিক গ্ল্যান্ডেরই এক্সটেনশন। মানে সেপারেটলি বেরোচ্ছে দুটো খালি প্ল্যানেটস। হ্যাঁ, সেপারেটলি বেরোচ্ছে, মিট করছে এক জায়গায়। লিকুইডটা দিলে তো ডেলিভারিটা হবে। শোকেস? কোনটা শোকেস করবো? কোনটা? সিউডোপেনিস হচ্ছে ইন্ডাকশন প্রোভাইড করে ফিমেল বডিতে কপুলেশনের সময়, বাট স্পার্ম রিলিজ করে না। পেনিসের মেন কাজটা কি? স্পার্ম রিলিজ করা, বাট এখানে তো স্পার্ম রিলিজ করে না, তাই সিউডোপেনিস। ইজাকুলেটরি ডাক্ট কি? মায়াঙ্ক গুপ্তা খুব খুশি পেয়েছে শুনে, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, তো দেখ এখানে দুটো জিনিস আছে, একটা অ্যানাল সার্কাস বা অ্যানাল সার্সি, আর কডাল স্টাইল।
সো এখানে মেলটা আমরা জানি স্টাইল মারতে পারে, কারণ মেল হ্যাভ দ্য অ্যানাল স্টাইল। তো এইখানে কিন্তু নাম্বার মাথায় রাখবে, এই অ্যানাল সার্চি কত নম্বর সেগমেন্ট থেকে বেরোয়? 10 সেগমেন্ট থেকে বেরোয়। বাট কডাল স্টাইল 9 সেগমেন্ট থেকে বেরোয়। কডাল স্টাইল কোথা থেকে বেরোবে? 9 সেগমেন্ট থেকে, বা অ্যানাল স্টাইল যেটাকে বলি। সো অ্যানাল স্টাইল প্রেজেন্ট অনলি ইন দ্য মেল বডি, নট ইন দ্য ফিমেল বডি। যে কোনো ককরোচ দেখবি দুটো যদি এরকম দু সাইডে দুটো দুটো বেরিয়ে থাকে, তার মানে সেটা মেল। আর তুই অ্যানাল সার্চি আর কডাল স্টাইল তো চিনতে পারবি না, কিন্তু দুটো এক্সটেনশন থাকা মানে মেল, আর একটা এক্সটেনশন থাকা মানে ফিমেল। সেম ভাবে যখন আমরা চলে যাব এখানে ফিমেল বডিতে, ফিমেল বডিতে কি দেখতে পাবো? ফিমেল বডিতে দেখো ওভারি আছে রয়েছে, সরি, দেখ 2, 3, 4, 5, 6। তো সেগমেন্ট কি 2 থেকে 6 নম্বর সেগমেন্ট পর্যন্ত আছে ওভারি। প্রতিটা ওভারিতে 8টা করে কি থাকে? ওভারিওল। এই দেখতে পাচ্ছিস এরকম করে 8টা ওভারিওল। এই ওভারিওল গুলোর মধ্যে কি তৈরি হয়? ওভাম ফর্মেশন। যে ওভাম গুলো কালেক্ট হয় কোথা দিয়ে? ওভিডাক্ট দিয়ে কালেক্ট হয়। এখানে ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য কর, বড় করলাম, লক্ষ্য কর। কালার নেব সবুজ। তো এইখান থেকে ওভামটা চলে আসছে এইখানে, ঠিক আছে। এদিকে ডিউরিং কপুলেশন কি হয়েছিল? স্পার্ম এখানে ছিল, এখানে লট অফ স্পার্ম এসেছিল। এই স্পার্ম গুলো গিয়ে ঢুকে বসে রয়েছে কার মধ্যে? এইখানে। এর নাম কি? স্পার্মাথেকা। তো স্পার্মাথেকার মধ্যে কে ঢুকে রয়েছে? স্পার্ম ঢুকে রয়েছে। তাহলে যখনই কপুলেশন হলো, স্পার্মটা রিসিভ করলো ফিমেল বডি, রিসিভ করে কার মধ্যে স্টোর করবে? স্পার্মাথেকার মধ্যে। সো স্পার্মাথেকা ইজ দ্য এরিয়া যেখানে টেম্পোরারি স্টোরেজ অফ স্পার্ম হবে, যেটা থাকছে কার মধ্যে? ফিমেল বডির মধ্যে। এবার যখন ওভাম এই দিক থেকে আসবে, ওভামের সাথে এই স্পার্মও রিলিজ হবে এইখানে জেন্টাল পাউচে, ওভাম রিলিজ হবে জেন্টাল পাউচে, সেখানে হয়ে যাবে ফার্টিলাইজেশন। ওভাম আসবে অভিজাত দিয়ে, স্পার্ম আসবে স্পার্মাথিকা, দেন দুটো কোথায় মিট করবে? জেন্টাল পাউচে। জেন্টাল পাউচে যেই মিট করবে সেখানে কি হবে? ফার্টিলাইজেশন হবে। এই ফার্টিলাইজেশন যখন হবে, এবার উথেকা মানে এক একটা ওভাম ছোট 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 পাউচের মতো স্ট্রাকচারের মধ্যে ঢুকে থাকে, উথেকা বলা। এই উথেকা গুলো যদি বডির বাইরে বার করতে হয়, দ্যাট ইজ ডিপোজিশন অফ উথেকা। এটা করতে গেলেও লিকুইড লাগবে, একটা অ্যাডহেসিভ স্ট্রাকচার লাগবে। নইলে কি হবে? যদি ড্রাই থাকতো, ধর ককরোচ থেকে একটা উথেকা রিলিজ বেরোলো, একটা হাওয়া চলছে, একটা কিছু উড়ে উড়ে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য অনেকগুলো উথেকা যাতে একে সিঙ্গেল জায়গায় থাকতে পারে, তার জন্য একটা গ্লু লাইক দরকার, একটা আঠার মতো স্ট্রাকচার দরকার, যাতে এক জায়গায় তারা থাকতে পারে, অ্যাটাচমেন্ট হতে পারে। এরা মেনলি এগুলো কোথায় করে? সোয়াম্প এরিয়া বা ড্যাম্প এরিয়া, যেখানে ময়েশ্চার আছে। দেখি বাথরুমে কোনায় করে, বা যেখানে যেখানে একটু ময়েশ্চার আছে, হ্যাঁ, সেটা কাপড় টাপড় পড়ে রয়েছে দীর্ঘদিন, বা তোর দেখবি খাতা ফাতা পড়ে রয়েছে দীর্ঘদিন। তোদের যে বইয়ের আলমারি দেখবি করে, কারণ কি তোরা তো বই টই বের করিস না, দীর্ঘদিন পড়ে রয়েছে, বাবা কিনে দিয়েছে, মা কিনে দিয়েছে রয়েছে। তো এরকম যেখানে ড্যাম্প থাকবে, ফাটা দেওয়াল, দেওয়ালে ফাটা রয়েছে, একটা ছোট ক্র্যাক হয়ে রয়েছে, সেই ক্র্যাকের মধ্যে ওরা ডিমটা পেড়ে দেয়। তো যখন এই উ থেকে ডিপোজিশন করে, এই উ থেকে ডিপোজিশনে হেল্প কে করবে? এইখানে দেখতে পাচ্ছ গাছের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ সাইডে, এটা কোল্যাটেরাল গ্ল্যান্ড। এই কোল্যাটেরাল গ্ল্যান্ড, এটা লেফট কোল্যাটেরাল গ্ল্যান্ড, এটা হচ্ছে রাইট কোল্যাটেরাল গ্ল্যান্ড। তো দেখতে পাচ্ছিস লেফটের সাইজটা একটু বড়। তো লেফট কোল্যাটেরাল গ্ল্যান্ড ইজ, এটা সিগনিফিকেন্স জানা যায় কেন বড় কেন ছোট, কিন্তু আমরা ডাইসেকশন করে দেখেছি যে লেফট ফেলোমিয়ার, সরি ফেলোমিয়ার বলছি, লেফট কোল্যাটেরাল গ্ল্যান্ড ইজ লার্জার দেন দা রাইট ওয়ান। বুঝেছো? এইটার মেন কাজ কি? উথেকা ডিপোজিশন। মানে যখন উথেকা গুলো বেরোবে, তাকে লিকুইড প্রোভাইড করতে হবে, এই লিকুইড গুলো এখান থেকে আসে। এটা গেল ফিমেল। চলো একটু এনসিআরটি দেখে নিই। এই ডায়াগ্রামটা সবাই করেছিস তো? যে করেনি আমি তাকে বের করে দেবো আজকে। দেখবো একটু পরে, তাই পরীক্ষা দিতে দেবো। দেখ, এটা পড়ালাম, এনসিআরটি ধরে আমরা একটা বুঝি। কি বলছে? দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনসিস্ট অফ পেয়ার অফ টেস্টিস, মানে এক জোড়া টেস্টিস থাকে, ওয়ান লাইনিং ইচ আদার টু ল্যাটারাল সাইড, দুটো ল্যাটারাল সাইড ইচ আদার,
রয়েছে, মানে এদিকে একটা এদিকে। 4 to 6 সেগমেন্ট, কোন সেগমেন্ট? অ্যাবডোমিনাল সেগমেন্ট ধরে রয়েছে। ফ্রম ইচ টেস্টিস অ্যারাইজ থিন ভাস ডিফারেন্স, পাতলা একটা ভাস ডিফারেন্স ইচ টেস্টিস থেকে অ্যারাইজ করেছে, which opens into ejaculatory duct through seminal vesicles। তার মানে সেমিনাল ভেসিকলসে যাবে, সেখান থেকে ejaculatory duct এ আসবে। So ejaculatory duct opens into the male gonopore situated ventral to anus। gonopore মানে কোনটা? ওপেনিংটাকে বলা হয় গনোপোর। ডেন্টাল পাউচের যে ওপেনিংটা, যেখান দিয়ে স্পাম রিলিজ হয়ে যায় ফাইনালি বডির, সেটাকে মেল গনোপোর বলে। সিচুয়েটেড ভেন্ট্রাল টু অ্যানাস, অ্যানাসের ভেতরের দিকে থাকে। অ্যানাস, অ্যানাল ওপেনিং আলাদা, এই ওপেনিং আলাদা। সো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাশরুম শেপ গ্ল্যান্ড প্রেজেন্ট। মাশরুম শেপ গ্ল্যান্ড মানে সেমিনাল ভেসিকুলাসের কথা বলছে। কত নম্বর সেগমেন্ট? 6 to 7 the abdominal segment which functions as an accessory reproductive gland। so mushroom gland কে আমরা কি বলতে পারি? accessory reproductive glands। the external genitalia are represented by the male gonophysis or felomere। felomere মানে আমরা দেখে নিয়েছি রাইট ফেলোমিয়ার, লেফট ফেলোমিয়ার, ভেন্ট্রাল ফেলোমিয়ার থাকে, যেগুলো কাইটিনাস asymmetrical structure surrounding the male gonopore। আর sperms are stored in the seminal vesicles and glued together to form the bundles is called spermatophores। স্পার্ম গুলো কোথায় এসে স্টোর করলো? সেমিনাল ভেসিকলস, এবং সেগুলো একটু হালকা অ্যাডিসিভ স্ট্রাকচার সেখানে নিয়ে অনেকগুলো স্পার্ম একটা একসঙ্গে আঠার মতো জড়িয়ে গেল, গ্লুট করলো, যাকে একসাথে আমরা কি? স্পার্মাটোফোর্স। কারণ অনেকগুলো স্পার্ম যখন একসাথে বেরোচ্ছে তাকে একসাথে কি বলা হয়? স্পার্মাটোফোর্স। which are discharged during the copulation। যখন কপুলেশন হয় তখন রিলিজ হয়। so the female reproductive system consists of two large ovary, যেটা আমরা দেখলাম, lining laterally the 2 to 6 abdominal segment, যে আগেরটা ছিল 4 থেকে 6। each ovary is formed a group of 8 ovarian tubules। মানে ওভারিয়ান টিবিউলস কটা থাকবে? 8টা ইচ ওভারি, দুটো ওভারি মিলে 16টা ওভারিয়ান টিবিউলস থাকবে। কন্টেনিং চেইন অফ ডেভেলপিং ওভা, ওর মধ্যে অনেকগুলো ডেভেলপিং ওভা, মানে ওভা ডেভেলপ হচ্ছে। oviducts of each unit is a single median oviduct which opens কোথায়? জেনিটাল চেম্বার। ওভিডাক্ট গুলো কোথায় আসছে? জেনিটাল চেম্বারে ডাইরেক্টলি ওপেন হবে। প্রথমে দুদিক থেকে আসবে, তারপর একটাই কনভার্ট হবে। a pair of spermatheca, spermatheca কটা থাকছে? এক জোড়া। presents at the sixth segment which opens into the genital chamber। তাহলে জেনিটাল চেম্বারে ওভিডাক্ট ওপেন হলো, আর স্পার্মাথেকা যে ওয়ান পেয়ার ছিল 6 নম্বর সেগমেন্টে, সেটাও গিয়ে ওপেন হলো জেনিটাল পাউচ বা জেনিটাল চেম্বারে। then sperms transfer through the spermatophores, spermatophores দিয়ে sperm চলে আসবে, that fertilize the eggs and engage the capsule, that is called ootheca। একটা ক্যাপসুল লাইক স্ট্রাকচারের মধ্যে থাকবে ootheca। এই যে ইজ ootheca মধ্যে জেনারেলি যেটা 8 মিলিমিটার লং হয়, সেইটার মধ্যে কি থাকবে? দেখ দেখ 14 থেকে 16টা এক্স থাকবে। তাহলে ইচ oothecaর মধ্যে এক্স কটা থাকবে? 14 to 16 fertilized egg। তো দেখ, on an average the female produce 9 to 10 ootheca। 9 থেকে 10টা ootheca তৈরি করে। and each oothecaর মধ্যে কটা? 14 থেকে 16টাই। কিন্তু on an average যদি হাইয়েস্ট ধরে নিই, একটা ককরোচ এট এ টাইম 160টা বাচ্চা রেডি করতে পারে, মানে 160টা ফার্টাইল তোর ওভাম রিলিজ হচ্ছে, কারণ ম্যাক্সিমাম। আর মিনিমাম যদি ধরিস 14 × 9 করে নিতে হবে। তো ডেভেলপমেন্ট অফ দ্য পেরিপ্লান্ট আমেরিকা, সেটা কি? এই যে পিউরোমেটাবুলাস, যেটা একটু আগে বলেছিলাম, পিউরোমেটাবুলাস মানে কি? এদের আগের ভার্সন, লাইফের যে প্রতিটা ভার্সন অনেকটা রিজেম্বলেন্স আছে, কিন্তু এক নয়। দেখ, মিনিং দেয়ার ইজ আ ডেভেলপমেন্ট থ্রু দ্য নিম্ফাল স্টেজ। সো নিম্ফ লুকস ভেরি মাচ লাইক অ্যাডাল্টস। যাদের নিম্ফাল স্টেজ থাকবে তারা অনেকটা অ্যাডাল্টস এর মতো হয়। So the nymph grows by the molting about 13 times reach to the adult form। 13 বার মোল্ড করে। মোল্টিং মানে তাদের বাইরের যে খোলটা ছাড়ে, ছাড়তে 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 ফাইনালি ওরা পৌঁছে যায় কোথায়? অ্যাডাল্ট। নেক্সট টু দ্য লাস্ট নিম্ফাল স্টেজ, উইংস প্যাড বাট অল ডেভেলপ করে, মানে 12 নম্বর যে স্টেজটা থেকে উইং প্যাড আসতে শুরু করবে, উইংস আসবে না, উইং আসতে শুরু করছে, প্যাড। বাট অ্যাডাল্ট ককরোচ যখন থাকবে তখনই তুই পিওরলি উইংস দেখতে পাবি। Many species of cockroach are wild and are known economic importance yet, মানে কোনো জানা যায়নি ইকোনমিক ইম্পর্টেন্স, বাট ফিউ স্পিসিস থ্রাইভ অ্যারাউন্ড হিউম্যান হ্যাবিটেট, যেটা আমাদের চারদিকে ঘুরে বেড়ায়। দে আর পেস্ট বিকজ দে স্পয়েল ফুডস, কন্টামিনেট দেয়ার, কি করছে? উইথ দেয়ার স্মেলি এক্সক্রিটা
দে ক্যান ট্রান্সমিট ভ্যারাইটিস অফ ব্যাকটেরিয়াল ডিজিজ। হ্যাঁ, কমিউনিকেটিং ফুড মেটেরিয়াল উপর দিয়ে চলে যায়, ব্যাকটেরিয়াল প্যাথোজেন গুলো স্প্রেড করতে পারে। ঠিক আছে, নট অনলি ব্যাকটেরিয়াল, এটা প্রোটোজল ইয়েও স্প্রেড করতে পারে। কোনো প্রোটোজল ধরো একটা নর্দমার ভেতর দিয়ে ঢুকে গেছে, সেখানে প্রোটোজোয়া ছিল, তার উইংসে বা তার পাখনায় ইয়েতে লেগে গেছে, তো লেগসে লেগে গেছে, সে ফুডের উপর দিয়ে গেল, সেখানে ট্রান্সফার হতে পারে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ককরোচ। নিজেরা একবার দেখো। টোটাল টাইপস অফ টিস্যু হচ্ছে 4 ধরনের। কি কি আছে? মাস্কুলার টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু এন্ড নার্ভাস টিস্যু। টোটাল 4 ধরনের টিস্যু আছে। তো প্রথমে আমরা যেটা পড়বো এপিথেলিয়াল টিস্যু সম্বন্ধে পড়বো। এপিথেলিয়াল টিস্যুকে আমরা দুটো ব্রড গ্রুপে ভাগ করতে পারি, মানে তিনটে। দুটো ব্রড গ্রুপ হচ্ছে সিম্পল আর কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু। কি কি? সিম্পল এপিথেলিয়াল টিস্যু, কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু। আর যেগুলো সিক্রিশনে রোল প্লে করে তাকে আমরা আবার একটা নাম দিয়ে দিয়েছি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। সিম্পল এপিথেলিয়াল টিস্যু কি দিয়ে তৈরি? সিম্পল এপিথেলিয়াল টিস্যু হচ্ছে সিঙ্গেল টাইপ অফ সেল। এর মধ্যে কি আছে? সিঙ্গেল টাইপ অফ সেল। সেম টাইপ অফ সিঙ্গেল টাইপ অফ সেল যখন থাকবে সেটাকে আমরা বলছি সিম্পল। আর যখন মোর দেন ওয়ান টাইপ অফ সেল, তখন সেটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু। এখানে স্ট্র্যাটিফিকেশন দেখা যায়, কারণ ডিফারেন্ট লেয়ার অফ সেল থাকে। ডিফারেন্ট লেয়ার অফ সেল থাকে বলে এটা কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু। আর সিঙ্গেল লেয়ার অফ সেল বা সিঙ্গেল সেল থাকলে তখন তাকে আমরা বলছি সিম্পল এপিথেলিয়াল টিস্যু। আর যেগুলো সিক্রিশনের সঙ্গে রিলেটেড তাকে বলা হলো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। এবার এই সিম্পল এপিথেলিয়াল টিস্যু ক ধরনের হয়? 3 ধরনের হয়: স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, কিউবয়েড এপিথেলিয়াল টিস্যু, কলামনার এপিথেলিয়াল টিস্যু। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু কি? এই দেখো, এই যে স্কেল লাইক স্ট্রাকচার, এই স্কেল লাইক স্ট্রাকচারটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, যেগুলো এবং আঁশের মতো হয়, টাইলস লাইক। আচ্ছা, এগুলো থাকে কোথায়? এগুলো অলওয়েজ দুটো এন্ড থাকতে পারে, এর বাইরে আর কেউ থাকবে না। মানে কিরকম জিনিসটা লক্ষ্য কর। ধর একটা টিউব, ওকে, এই একটা তার লুমেন। তার মানে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু কোথায় থাকতে পারে? ইদার এইখানে থাকতে পারে বা এইখানে থাকতে পারে। মানে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুর পরে আর কেউ থাকবে না, হয় ভেতরে থাকতে পারে, বাইরে থাকতে পারে, কিন্তু ওর পরে আর কোনো লেয়ার থাকবে না। স্কোয়ামাস এপিথেলিয়াল সবসময় আউটার লেয়ার থাকবে। এপিথেলিয়াম, এই জন্য নামটা হচ্ছে এপিথেলিয়াম। মাথায় ঢুকলো? সারফেসে থেলিয়ামে থাকে। তো এই স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু মেনলি পিলার, টাইলস এর মতো দেখতে হয় বা স্কেলের মতো দেখতে হয়। এবং এগুলো থিন হওয়ার জন্য এদের মেন কাজটা কি? ডিফিউশন করা, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। যেরকম আমরা জানি অ্যালভিওলাইতে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকে, এটা এক্সচেঞ্জ অফ গ্যাস করতে হেল্প করে। ব্লাড ভেসেলস এ ক্যাপিলারিতে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকে, এটা নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জে হেল্প করে। তো যেখানে মেনলি ডিফিউশন দরকার আছে সেখানে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকে। পরেরটা কি? কিউবয়েডাল, কিউব লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যার লেন্থ আর ব্রেথ ইকুয়াল হয় এবং কিউবের মতো দেখতে অর্গান গুলোতে থাকে। এটা সিলিয়েটেড হতে পারে বা নন সিলিয়েটেড হতে পারে, কখনো কখনো কিউবয়েডালের উপরেও সিলিয়ে থাকতে পারে। আর একটা হচ্ছে কি কলামনার এপিথেলিয়াল টিস্যু এবং পিলার লাইক স্ট্রাকচার। এই পিলার লাইক স্ট্রাকচার যে হচ্ছে, যার লেন্থটা অনেক বেশি, ব্রেথটা অনেক কম, এটাকে বলে কলামনার এপিথেলিয়াল টিস্যু। এই কলামনার এপিথেলিয়াল টিস্যু 2 ধরনের হতে পারে, ইদার এই সিলিয়া থাকবে বা সিলিয়া থাকবে না। যদি সিলিয়া না থাকে তখন তাকে কি বলবো? নন সিলিয়েটেড কলমনার এপিথেলিয়াল টিস্যু। যদি সিলিয়া থাকে তখন তাকে বলবো সিলিয়েটেড কলমনার এপিথেলিয়াল টিস্যু। যেরকম আমাদের স্মল ইন্টেস্টাইনে যে ভিলি, মাইক্রোভিলি যেগুলো আছে, ব্রাস বর্ডার তৈরি করেছে, সেটা হচ্ছে নন সিলিয়েটেড কলমনার এপিথেলিয়াল টিস্যু, মানে সিলিয়া থাকে না। কিন্তু ট্রাকিয়ায় চলে যাও, ফেলোপিয়ান টিউব চলে যাও, এগুলোতে কি থাকবে? সব সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু থাকবে। বুঝেছো? এইবার চলে যাও কম্পাউন্ড। কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু গুলো কি? যে মোর দেন ওয়ান লেয়ার থাকে। যেমন ধর স্ট্রাইটেড, এদের কি স্ট্রাইটেশন দেখা যায়, বা এদের মধ্যে আমি কি দেবো, যে এদের কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্ট লেয়ার পাবো। হ্যাঁ, সেটা কিউবয়েডাল হতে পারে, সেটা কলমনার ডিফারেন্ট লেয়ার হতে পারে। কিন্তু একটা ইন্টারেস্টিং মাথায় রাখতে হবে, সিউডো স্ট্র্যাটিফাইড একটা এপিথেলিয়াম আছে, ফল স্ট্র্যাটিফিকেশন। মানে কিরকম? দেখ, এই যে ডায়াগ্রামটা এঁকেছি দেখেছিস, এই ডায়াগ্রামে কি দেখতে পাচ্ছিস? সেম টাইপ অফ সেল, কিন্তু অ্যারেঞ্জমেন্ট এমন আছে মনে হচ্ছে দেখ দুটো ডিফারেন্ট লেয়ার, এটা একটা আলাদা লেয়ার, এটা একটা আলাদা লেয়ার মনে হচ্ছে না? কিন্তু এটা সেম টাইপ অফ সেল দিয়ে তৈরি। এইটাকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড
সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। বুঝেছো? আচ্ছা, সিউডো স্ট্র্যাটিফাইড মানে ফলস স্ট্র্যাটিফিকেশন। ফলস স্ট্র্যাটিফিকেশন মানে কি, যখন সেম টাইপ অফ সেল এমন করে অ্যারেঞ্জ করে রয়েছে মনে হচ্ছে দুটো ডিফারেন্ট লেয়ার, এইটাকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফিকেশন বা ফলস স্ট্র্যাটিফিকেশন। আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। গ্ল্যান্ডুলার টিস্যু এর কাজ কি, মেইনলি সিক্রেশন। এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু যেটা আছে দু ধরনের হয়, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। ইউনিসেলুলার মানে হচ্ছে একটা সেল দিয়ে তৈরি, যেমন গবলেট সেল। আর মাল্টিসেলুলারে হচ্ছে এক্সোক্রাইন, এন্ডোক্রাইন এন্ড মিক্সড গ্ল্যান্ড। তো এগুলোর মেন কাজটা কি, সিক্রেশন। এক্সোক্রাইন সিক্রেশন মানে কি, এখানে ডাক্ট থাকবে, এন্ডোক্রাইনে কোনো ডাক্ট থাকবে না, আর মিক্সড গ্ল্যান্ডে কি হবে, দুটোই থাকবে। এপিথেলিয়াল টিস্যু মানে এপিথেলিয়াম। এপিথেলিয়াম মানে হচ্ছে সারফেসে মেইনলি থাকে, হ্যাঁ। তো দ্য টিস্যু দ্যাট হ্যাজ আ ফ্রি সারফেস, তার মানে যেদিকেই থাকবে তার বাইরে আর কেউ থাকবে না, ফ্রি সারফেস হবে অলওয়েজ। হুইচ ফেসেস ইদার ইন দ্য বডি ফ্লুইড অর আউটসাইড টু দ্য এনভায়রনমেন্ট, ভেতর দিকে থাকলে বডি ফ্লুইড পাবে, বাইরের দিকে পালে এনভায়রনমেন্ট পাবে। Thus provide the covering or lining of the some part of the body. The cells are compactly packed with little intercellular matrix. সেল গুলো কম্প্যাক্টলি প্যাক থাকে, তো মাঝখানে কিছু ইন্টারসেলুলার ম্যাট্রিক্স থাকে, স্মল। তারপরে তোমাকে যদি বলা হয় এপিথেলিয়াল টিস্যুতে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স আছে, হ্যাঁ আছে, বাট ভেরি লো অ্যামাউন্ট। টু টাইপের মেইনলি বলেছে দেখ, সিম্পল আর কম্পাউন্ড। সিম্পল মানে কি, কম্পোস্ট অফ সিঙ্গেল লেয়ার অফ সেলস, তাই সিম্পল। আর যেগুলো মেইনলি দেখ ফাংশন কি করছে, বডি ক্যাভিটি থাকছে, ডাক্টস, টিউবস এগুলোর মধ্যে থাকে। এন্ড কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু কনসিস্ট অফ টু অর মোর লেয়ার অফ সেলস, এটাকে কম্পাউন্ড বলছি বা স্ট্র্যাটিফাইড বলতে পারি। আচ্ছা, এইগুলো চার ধরনের ভাগ করা হয়েছে, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, মানে তিন ধরনের। স্কোয়ামাস মানে কি, এই যে ফ্ল্যাটেড স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ডায়াগ্রামটা আমরা এঁকেছিলাম অলরেডি, সেটাকে আমরা কি বলছি, স্কোয়ামাস। এটা কিউব লাইক, কিউবয়েডাল। এইটা হচ্ছে কলামনার, এই যে এটা পুরোটা কলামনার। আর এটা হচ্ছে সিলিয়েটেড কলামনার, সিলিয়ার আছে। তো squamous epithelial tissue made of single thin layer or flattened cells of irregular boundaries. So they are found in the walls of blood vessels, air sacs, lungs এ থাকে, কারণ কি গ্যাসেস এক্সচেঞ্জ করবে, ব্লাড ভেসেলস থেকে নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ করতে হবে। যেখানে মেইনলি এক্সচেঞ্জের কাজ হবে সেখানে কে থাকবে, স্কোয়ামাস epithelial tissue থাকবে। Cuboidal epithelial tissue মধ্যে single layer of tube like cells, they commonly found in ducts of glands and tubular parts of nephron in kidney। নেফ্রনের মধ্যে পাবি, ডাক্স এর মধ্যে পাবি। এটা মেইন ফাংশন কি, সিক্রেশনস এন্ড অ্যাবজর্পশন। একটা টেবিল বানাবে, নেম অফ সেল গুলো লিখে ফেলবে, লোকেশন গুলো লিখে ফেলবে, মাথায় ঢুকেছে? বাড়িতে করবে, এরকম একটা টেবিল বানাবে, এখানে নেম অফ সেল দেবে, এখানে তার লোকেশন গুলো অবশ্যই লিখবে। কারণ এমসিকিউ আসতে পারে যে ধর কলামনার এপিথেলিয়াল টিস্যু কোথায় পাই, চারটে অপশন দিল, যে দুটো হয়তো কারেক্ট, স্টেটমেন্ট ঢুকিয়ে দিন একটা বড় করে। সুতরাং লোকেশন অ্যান্ড নাম অফ এটা টেবিলটা বানিয়ে নিবি। এই এনসিআরটিতে যে লেখা, যেখানে লেখা আছে ওগুলো এক জায়গায় নিয়ে ফাংশন গুলো পারলে লিখে নিবি, সব থেকে বেটার হয়। সো এখানে দেখ, এবার কলামনার এপিথেলিয়াল টিস্যু is a composed of single layer of tall cylinder cells, nucleus located at the base। নিউক্লিয়াস গুলো দেখ বেসে রয়েছে, এই যে বেসে নিউক্লিয়াস রয়েছে নিচের দিকে। ফ্রি সারফেস মে হ্যাভ মাইক্রোভিলি। ফ্রি সারফেস মানে যেটা এন্ড এর দিকে, তাকে মাইক্রোভিলি হতে পারে। And they found lining of stomach, intestine, help in secretion absorption। কারণ ইন্টেস্টাইন স্টমাকের যে লাইনিং এর মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে গ্যাস্ট্রিক রোগে থাকে, ফোল্ডিং বিলো, সরি স্টমাকের মধ্যে। আর ইন্টেস্টাইনের মধ্যে ভিলি, মাইক্রোভিলি এগুলো থাকে। এগুলোর মধ্যে মেইনলি কে থাকবে, এই কলামনার এপিথেলিয়াল টিস্যু। ইফ দ্য কলামনার আর কিউবয়েডাল সেলস বিয়ার সিলিয়া, মানে দুটোর মধ্যে সিলিয়া থাকতে পারে, কলামনারের মধ্যে থাকতে পারে বা কিউবের মধ্যেও থাকতে পারে। অন দেয়ার ফ্রি সারফেস দে আর কল্ড সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। So their function is to move the particles or mucus in specific direction of epithelium। সিলিয়া কি করে, একদিকে বিট করে দিচ্ছে, একদিকে ঠেলছে, মানে স্পেসিফিক ডাইরেকশন মেইনটেইন করতে হেল্প করে। They are mainly present in the inner surface of hollow organs like bronchioles, fallopian tubes। এগুলোর মধ্যেও সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল টিস্যু থাকবে, কারণ সেখানে একদিকে মুভমেন্ট করাতে হেল্প করে।
এবার হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। দেখ সাম কলামনার ও কিউবয়েডাল সেলস গেট স্পেশালাইজড সিক্রিশন, যারা সিক্রিশনে মেন রোল প্লে করবে তাকে আমরা বলবো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। এগুলোর মধ্যে কি কি থাকবে, যেমন দেখ এলিমেন্টারি ক্যানালে পাবি গবলেট সেল, ইউনিসেলুলার হয়ে গেল, ঠিক আছে। আবার এক্সো মাল্টিসেলুলার মধ্যে অন দ্য বেসিস অফ ওরিং দেয়ার সিক্রিশন এক্সোক্রাইন এন্ডোক্রাইন ভাগ করতে পারি। এক্সোক্রাইন গ্ল্যান্ড সিক্রেটস মিউকাস, স্যালাইভা, এয়ারওয়াক্স, অয়েল এগুলো তৈরি করে। মিল্ক, ডাইজেস্টিভ এনজাইম, এগুলো সব এক্সোক্রাইন। আর এন্ডোক্রাইন হলে কি হবে, হরমোন। হুম। আর কম্পাউন্ড এপিথেলিয়াম মানে কি, ইট ইজ মেড মোর দেন ওয়ান লেয়ার মাল্টি লেয়ার সেলস, দাস as লিমিটেড টু দ্য সিক্রিশন অ্যাবলিউশন। এর মেন কাজটা কি হবে, প্রোটেকশন। তার মানে কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যুর মেন ফাংশন হবে প্রোটেকশন, মেকানিক্যাল সাপোর্ট। আর যেটা সিম্পল এপিথেলিয়াল তার কি হবে, সিক্রিশন হতে পারে, তার হতে পারে ডিফিউশন, সেগুলো ওর কাজ। প্রোটেকশনের জন্য মেন রোল প্লে করবে কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু, পরিষ্কার লেখা আছে দেখ। বলেছে দেখ, ইট ইজ মেড আপ অফ মোর দেন ওয়ান লেয়ার of cell, thus has limited role in the secretion and evolution, but their main function provide to protection against the chemical and mechanical stress. কেমিক্যাল এন্ড মেকানিক্যাল স্ট্রেস থেকে প্রোটেকশন কে দেবে, তোর কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু। এছাড়া এখানে তিনটে জাংশনের কথা বলেছে, টাইট জাংশন, অ্যাডহেরিং জাংশন, গ্যাপ জাংশন। এই তিনটে জাংশন ভালো করে জানতে হবে। তিনটে জাংশন কি কি আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝুন। টাইট জাংশন একেবারে টাইটলি প্যাকড রয়েছে, যার মাঝখানে কোনো গ্যাপ নেই। সো এটা মেনলি রোল প্লে কি করবে, লিকেজ প্রিভেন্ট করবে, কোনো লিকুইড যাতে বেরিয়ে না যায়, লিকেজ প্রিভেন্ট করবে। তো লিকেজ প্রিভেন্ট হচ্ছে মেন কাজ অফ টাইট জাংশন। তারপরে বলছে অ্যাডহিয়ারিং জাংশন। অ্যাডহিয়ারিং জাংশন মানে নেইবারিং সেলটাকে গ্লুর মতো অ্যাটাচ করে রাখে, কাছাকাছি রাখে। গ্লু দিয়ে যেমন আঠা থাকে, মিডল লেভেলে একটা গ্লু প্রোভাইড করে, দুটো সেল কাছাকাছি থাকছে, অ্যাডহিয়ারিং জাংশন। আর গ্যাপ জাংশন হচ্ছে সাইটোপ্লাজমিক কানেকশন আছে, যেমন ডেসমোজোম, প্ল্যান্টের ক্ষেত্রে প্লাজমোডেসমাটা। ডেসমোজোম কি করে, একটা অ্যানিমাল সেল থেকে একটা অ্যানিমাল সেলে একটা সাইটোপ্লাজমিক ব্রিজ ক্রিয়েট করে রেখেছে কিছু ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট করার জন্য। তাহলে তিনটের বেসিক ডিফারেন্স হয়ে গেল। গ্যাপ জাংশনে হচ্ছে দুটো সেল সাইটোপ্লাজমিক ব্রিজ থাকবে, সরি। অ্যাডিয়ারিং জাংশন হচ্ছে দুটো সেল ক্লোজ থাকবে, অ্যাডিয়ারিং থাকবে, বাট টাইটলি প্যাকড নয়। আর টাইট জাংশন হচ্ছে পুরো টাইটলি প্যাকড থাকছে, যাতে লিকেজ প্রিভেন্ট করতে পারে, মাঝখান দিয়ে কিছু পাস করবে। এই তিনটে জাংশন জানতে হবে। আমরা এটা পড়েছিলাম সার্কুলেশনের সময়, মাসকুলার টিস্যু কাট, এই তিনটে ডিফারেন্স পড়েছিলাম। সেম জিনিসটা আবার এখানেই আছে, পড়ে নিতে হবে। তো ওটা কি পড়াতে হবে, তাও তো মুখে বলে দিচ্ছি। উই হ্যাভ থ্রি কাইন্ডস অফ মাসলস, কি কি, স্কেলেটাল মাসল, স্মুথ মাসল। স্কেলেটাল মাসল ডিফারেন্স লিখিয়ে দিয়েছিলাম। তো স্কেলেটাল মাসল হচ্ছে আনব্রাঞ্চ, স্মুথ মাসল আনব্রাঞ্চ, কার্ডিয়াক মাসল ব্রাঞ্চ। স্ট্রাইটেশন কোথায় দেখতে পাবো, স্কেলেটাল মাসলসে দেখতে পাবো, স্মুথ কার্ডিয়াক মাসলসও দেখতে পাবো, স্মুথ মাসলসে পাবো না। স্কেলেটাল মাসল মাল্টি নিউক্লিয়েটেড, মোর দেন ওয়ান নিউক্লিয়াস ইজ দেয়ার, আর পেরিফেরিতে থাকবে। আর স্মুথ মাসলসে কি হচ্ছে, একটাই নিউক্লিয়াস থাকবে, সেন্টারে থাকবে। আর যেটা কার্ডিয়াক মাসল, সেটা একটা বা দুটো নিউক্লিয়াস থাকতে পারে। ইন্টারকালেটেড ডিস্ক কোথায় পাবো, কার্ডিয়াক মাসলসে, বাকিগুলোতে পাবো না। এছাড়া যেটা ফ্যাটিকনেস, মানে ফ্যাটিক কোনটাতে হবে, স্কেলেটাল মাসলসে হয়, কার্ডিয়াক মাসলসে হবে না, স্মুথ মাসলসে হবে না। কার্ডিয়াক মাসলসে হতে পারে, দ্যাট ইজ ইমিউন ফ্যাটিক, মানে ধর হার্ট অ্যাটাক হলো, কার্ডিয়াক অ্যারেস্ট হলো, এগুলো ইমিউন ফ্যাটিক বলা হয়। এগুলো নর্মাল ফ্যাটিকনেস হয় না, ঠিক আছে। তো এখানে যেটা বলেছি জাস্ট বলে দিই, যেহেতু এখানে আছে এটুকু। এইখানে যেটুকু আছে একটু দেখে নাও ভালো করে, দিনের দিকে দেখো, বুঝতে পারবে আশা করা যায়। বলছে স্কেলটাল টিস্যু ইজ ক্লোজলি অ্যাটাচ টু দ্য স্কেলটাল বোন। সো স্কেলটাল মাসলস কোথায় থাকবে, স্কেলটাল সিস্টেমের চারদিকে, মানে বোনের চারদিকে যেটা থাকবে, স্কেলটাল হার্টে যেটা থাকবে, কার্ডিয়াক অর্গান গুলোতে মেনলি থাকবে স্মুথ মাসল। সো ইট ইজ টাইপ অফ মাসল সাচ এজ দ্য বাইসেপস, বাইসেপ, ট্রাইসেপ, এগুলোতে তুই পাবি। এন্ড স্কেলটাল মাসল ফাইবার আর বান্ডেল টুগেদার ইন আ প্যারালাল ফিশন, পর পর বান্ডেলের মতো পড়ে থাকে। A sheath of tough connective tissue enclose the several bundles of muscle fiber. Several bundles of muscle fiber একসাথে থাকে। এটা অলরেডি আমরা পড়েছি, মানে পড়বো, আরো ডিটেলসে পড়বো কোথায়, যখন মুভমেন্ট লোকোমোশন পড়তে যাবো সেখানে আরো ডিটেলসে দেখবো। আর স্মুথ মাসল ফাইবার ইজ আ বোথ এন্ড ট্যাপারিং এন্ড। দেখ এই যে পয়েন্টেড, দেখতে পাচ্ছি এটা একটা পয়েন্টেড এন্ড। কিন্তু তুই যদি কার্ডিয়াক মাসল আর স্কেলেটাল মাসলসে যাস, সেখানে ব্রড এন্ড, হোতা হয়ে যাচ্ছে। দেখ এই এন্ড গুলো কি, এটা ব্রড এন্ড,
এর এন্ডটা কি পয়েন্টেড বা ট্যাপারিং এন্ড দেখতে পাচ্ছিস, এর ক্ষেত্রে ব্রড এন্ড, কিন্তু ট্যাপারিং এন্ড কাদের ক্ষেত্রে, স্মুথ মাসল। দে ডু নট শোজ এনি স্ট্রাইটেশন, কোনো স্ট্রাইটেশন নেই। Cell junction hold them together and they bundle together the connective tissue sheet and the wall of internal organs such as the blood vessels, stomach, intestine contains this type of muscles. And most of the organ এর মধ্যে smooth muscles থাকে। Smooth muscles are involuntary, এটা কন্ট্রোল তুই করতে পারবি না। কার্ডিয়াক মাসলস অলসো ইনভলেন্টারি, হার্টকে আটকে রাখতে পারবি আধ ঘন্টা, দেখা দিবি পারবি না, কারণ তোর ভলেন্টারি তোর কন্ট্রোলের মধ্যে পড়ে না। কিন্তু হাতটাকে আধ ঘন্টা এক জায়গায় রাখতে পারবি, বা এরকম মুভমেন্ট 1 ঘন্টা করতে পারবি, দ্যাট ইজ উইলিং এর উপর ডিপেন্ড করছে। সো কার্ডিয়াক মাসল এন্ড স্কেলেটাল মাসল এর মধ্যে স্কেলেটাল মাসল ভলেন্টারি, স্মুথ মাসল ইনভলেন্টারি এন্ড কার্ডিয়াক মাসল so their functioning cannot be directly controlled, so usually are not able to make it contract nearly by thinking about it. ঠিক আছে, আর cardiac muscles is contractile tissue only present in the heart, the specifically modified এক ধরনের মাসেল যেটা কন্ট্রাকশন এবিলিটি রাখে, এবং এর মধ্যে নোডাল টিস্যু যেটা স্পেশালাইজড টিস্যু যেটা হার্টবিটটা কন্ট্রোল করতে পারে। তো সেল জাংশন ইউজ দ্য প্লাজমা মেমব্রেন, কার্ডিয়াক মাসলস সেলস এন্ড দ্য মেক দেম দ্য স্টিক টুগেদার, দুটো কার্ডিয়াক মাসল যেন একসাথে থাকে যাতে নার্ভ ইম্পালসটা কন্টিনিউয়াসলি ফ্লো করতে পারে, গ্যাপ হয়ে গেলে ফ্লো করতে পারবে না। So communication junctions at some fusion points allow the cells contract as a unit. So when one cell receives the signals to contract, its neighbors are also stimulated. কারণ কি এটা টাইটলি প্যাক থাকে বলে যখন একটা স্টিমুলেশন পেয়ে যায় পরের গুলো চলতে থাকে। এইটুকু বলেছি। একবার নিজের রিডিং দাও, নিজের রিডিং দাও মন দিয়ে, ধীরে ধীরে দাও, তাড়াহুড়োর কিছু নেই।